আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডেটা সায়েন্স মেশিন লার্নিং মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান, বঙ্গডেভের চিফ কোঅর্ডিনেটর। আমাদের সাথে এখানে উপস্থিত আছে বঙ্গডেভের মেশিন লার্নিং ডেটা সায়েন্স এন্ড এমএল অপস কোর্সের মেন্টর এমডি মাসুম ভুইয়া। আর কামরুল হাসান তুষার, তার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তার এমার্জেন্সি অফিসের মিটিং এর কারণে সে জয়েন দিতে পারেনি। সে কিছুক্ষণের মধ্যে হয়তো জয়েন দিবে। আর কিছুক্ষণ পরে আমাদের বঙ্গডেভের সিইও নুর আলম সিদ্দিক ভাইয়া, উনিও জয়েন দিবে। উনিও আপনাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন আর কি। আমি আসলে বেশিক্ষণ লেট করবো না, যদি একটু বঙ্গডেভের ব্যাপারে বলি। বঙ্গডেভ ইজ এ বাংলাদেশি এডটেক, প্রাউডলি বাংলাদেশি এডটেক। আমরা মূলত কাজ করছি আপনাদের ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেওয়ার জন্য। একজন স্টুডেন্ট বা আমাদের এখানে অনেকেই আছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছে, বাট স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেকেই বঙ্গডেভের সাথে যুক্ত হচ্ছে। বঙ্গডেভ আসলে বাংলাদেশের একটা লার্জেস্ট কমিউনিটি বিল্ড আপ করার জন্যই গঠন করা হয়েছিল, এবং সেই উদ্দেশ্যে এখনো আমরা এগিয়ে যাচ্ছি। তা আজকে এর বেশি আর কিছু না বলি, আমি মাসুম ভুইয়াকে তার ফ্লোর ছেড়ে দিচ্ছি। মাসুম ভুইয়া, প্লিজ কন্টিনিউ। ঠিক আছে, থ্যাংক ইউ মেহেদি। আচ্ছা, শুরুতে সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার মেহেদি? ইয়েস, সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে জয়েন করার জন্য। সো আজকের ক্লাসটা খুবই লাইট ওয়েট এবং একটু এনজয়েবল রাখার চেষ্টা করছি আমি, যাতে করে যারা আজকে প্রথমবারের মতো ডেটা সায়েন্স কিংবা মেশিন লার্নিং এআই নিয়ে খুবই এনথুজিয়াস্টিক আছেন, তাদের জন্য ক্লাসটা যাতে খুবই ইন্টারেস্টিং মনে হয়, এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা হচ্ছে আমরা যদি একটু মেনটেন করে এই ফিল্ডে আমরা লার্নিংটাকে কন্টিনিউ করি, দেন আই বিলিভ যে আমরা ডেটা সায়েন্স খুব ভালোভাবে অ্যাকমপ্লিশ করতে পারবো। সো যেহেতু আমার ক্লাসটা একটু লেংদি হবে, আমি খুবই স্লো যাই, যাতে করে সবাই একই পেসে আমার সাথে আসতে পারে। সো আমি আর কথা না বলে আমরা আজকে শুরু করি। সবাই তো স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন, তাই না? জি। স্ক্রিন চেঞ্জ করলে বোঝা যাচ্ছে? স্ক্রিন চেঞ্জ করে কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, শুরুতে আমি আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমি মাসুম ভুইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি। এর আগে আমি 2 বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম স্যামসাং R&D বাংলাদেশ থেকে। সো আমার বেশ কিছু কাজ ছিল, একটা পেটেন্ট, দেন স্যামসাং আইকন অ্যাওয়ার্ড, সো কিছু ইনোভেশনের কাজ ছিল। সো এইগুলো নিয়ে আর আমি আপনাদের সময়টা নষ্ট করব না। সো আমি আজকে আমাদের একটু আলোচ্য বিষয়ে চলে যাই। সো আজকে আমি মোটামুটি 3টা পয়েন্টে কথা বলবো। এর মধ্যে প্রথম 2টা পয়েন্ট আমি কভার করব, আর যে থার্ড পয়েন্টটা, যেহেতু এটা ইন্ডাস্ট্রি রিলেটেড এবং আমাদের নূর আলম ভাই ইন্ডাস্ট্রির হাতে 15 বছর ধরে আছেন, সো থার্ড যে ডিসকাশন পয়েন্টটা আছে সেটা হচ্ছে নূর আলম ভাই আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। সো একটু দেখে নেই আমাদের প্রথম যে কনসেপ্ট বা যে টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ফিউচারে এই ডেটা সায়েন্স রিলেটেড যে ফিল্ডগুলো আছে, প্রফেশনগুলো আছে, সেগুলো আসলে কেন আমাদের একটু লক্ষ্য রাখা উচিত, কেন এই জিনিসগুলো আসলে এখন শেখা উচিত। সো ফিউচার ক্যারিয়ারে ডেটা সায়েন্স কিভাবে আপনাকে হেল্প করতে পারে, কিংবা ডেটা সায়েন্স কেন আসলে নেসেসারি একটা অ্যাসপেক্ট হয়ে আসছে এই কারেন্ট ওয়ার্ল্ডে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেন আমরা যদি মোটামুটি একটু রিয়েলাইজ করতে পারি যে নেক্সট 20 to 30 ইয়ার্স
ডেটা সায়েন্স এবং এই ফিল্ডের যে বুমটা আমরা দেখব, এইটাতে আমরা যদি পার্টিসিপেট করতে চাই, আমাদের ক্যারিয়ারটাকে এই দিকে ওরিয়েন্ট করতে চাই, তাহলে কিভাবে এবং কি শিখতে হবে এই জিনিসটা আমরা একটু ডিসকাস করব। লাস্টলি আমি সবকিছু জানি, আমি সবকিছু ব্যবহার করতে পারি, তারপরেও আমাদের হচ্ছে কি হয়, চাকরিতে ইন্টারভিউতে গিয়ে আমরা একটু আহ অসুবিধার ফিল করি, কিংবা সিভিটা কখনো আমার শর্ট লিস্টেডই হচ্ছে না, কিংবা ইন্টারভিউতে গিয়ে আমি বুঝতেছি না আসলে কিভাবে ইন্টারভিউটাকে ওভারকাম করা যায়। সো এই যে মেইন একটা আজকের কি বলবো সবচেয়ে ভাইটাল একটা পয়েন্ট, এইটা নিয়ে আমাদের নূর ভাই আপনাদের সাথে কথা বলবে। সো আমরা আমাদের প্রথম টপিক, আচ্ছা আসলে কেন ডেটা সায়েন্স শেখা দরকার, আমি উত্তর দেওয়ার আগে আমি একটু আপনাদের কাছ থেকে একটু ওপেন এন্ডেড একটা কোশ্চেন রাখতে যাচ্ছি। আপনাদের কি মনে হয় যে আসলে কেন শেখা উচিত, যদি কেউ বলতে চান? ডেটা সায়েন্স আমাদের শেখা উচিত বিকজ অফ আমাদের নেক্সট ওয়ার্ল্ড ডেটার উপরে ফোকাস করতেছে। ডেটার বিভিন্ন প্যাটার্ন আমরা খুঁজে বের করার ট্রাই করতেছি ফর বিজনেস পারপাস অর রাইট, রাইট, গ্রেট। আর কেউ? বা ধরেন আপনি ডেটা সায়েন্সে কেন ইন্টারেস্টেড, নিশ্চয়ই তো একটা কেনর উত্তর আপনার মাথায় খেলছে যার জন্য এই ক্লাসটাতে জয়েন করছেন, তাই না? জি, আমি বেসিক্যালি মেশিন লার্নিং নিয়ে বেশ কিছু রিসার্চের কাজ করছিলাম, বাট ইন্ডাস্ট্রি লেভেলে আসলে কখনো কাজ করা হয় নাই, যার থ্রুতে আমি ইন্ডাস্ট্রি লেভেল একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছি। রাইট, গ্রেট, ঠিক আছে। সো অ্যাবসলিউটলি একটা কারেক্ট কথা বলছে, সেটা হচ্ছে ইন দ্য ফিউচার প্রত্যেকটা ফিল্ড, সেটা আমার বিজনেস হোক, কিংবা আমার এগ্রিকালচার হোক, কিংবা আমার টেকনিক্যাল সাইড হোক, সিএসসি আইটি, এই সাইডে হোক না কেন, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্রিপলি, প্রত্যেকটা ব্রাঞ্চে, বিজনেস এবং সায়েন্সের প্রত্যেকটা ব্রাঞ্চে, এবং কিছু কিছু স্পেসিফিক অ্যাসপেক্ট আমি জানি, যেমন কিছু কম্পিটিশনাল সায়েন্স আছে, যেমন লিঙ্গুইস্টিকের উপর, যেটা হচ্ছে একদম ট্রেডিশনাল সায়েন্স কিংবা বিজনেস, এই ডোমেইনগুলো আন্ডারে পড়ে না, মোর আর্টসের দিকে পড়ে, মানে মানবিক শাখার যে সায়েন্সগুলা। তো সেই ক্ষেত্রে এখন নতুন যে ফিউচার ট্রেন্ড আসছে, সেখানেও ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা আসতেছে। তো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ এই ডেটা সেন্ট্রিক হয়ে যাবে, এবং প্রত্যেকটা জায়গায় ডিসিশন মেকিং এ আমাদের ডেটা অ্যানালাইসিসটা একটা সিম্পল একটা টুলের মতো। মনে করেন যে আমরা এখন ক্যালকুলেট যখন করি, তাই না, আমরা কি করি, আমরা কম্পিউটার ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করি। সো ক্যালকুলেটরটা আমরা কি আমাদের একদম ডে টু ডে লাইফে ইউজ করি। যেমন ম্যাথমেটিক্স আমাদের বেসিক স্কিল জানা থাকা দরকার। ইন দ্য নেক্সট ডিকেড ডেটা সায়েন্স উইল বি দ্য নেক্সট ম্যাথমেটিক্স, মানে আমাদের এটা বেসিক স্কিল হিসেবে আমাদের শিখতে হবে। এটা এমন না যে কোনো স্পেসিফিক এক্সপার্ট যারা তারাই শিখবে, ইভেন আমাদের ডে টু ডে লাইফে ইউজ করার জন্য ডেটা সায়েন্সটা আমাদের একটু ধারণা থাকতে হবে। সো এইখানে আমি একটু মার্কেট অ্যানালাইসিস যদি করি, সো এটা একটা রাফ এস্টিমেশন। এই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা কোশ্চেনটা একটু পরে নিই, হ্যাঁ আমি, ঠিক আছে, আমরা লাস্টে একদম কোশ্চেন অ্যান্সারিং এর সেশন রাখবো একটা, ঠিক আছে? জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো প্রথমত মার্কেটের সাইজ, লাস্ট 5 to 6 ইয়ার্স চ্যাটজিপিটি আসার পর থেকে এই এআই এবং মেশিন লার্নিং সেন্ট্রিক যে সলিউশন গুলা, সেটা খুবই বুম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। সো মার্কেট সাইড এটা এক্সপোনেনশিয়াল স্টেজে বাড়তেছে। আগে যেমন একটা কোম্পানি $1 বিলিয়ন খরচ করে হচ্ছে একটা ডেটা সেন্টার দিতে, এখন একটু চিন্তা করেন, ইভেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সবাইরে নিয়ে আসছে এআই ইনভেস্টমেন্টের জন্য। সো এই ডেটা সায়েন্স সেন্ট্রিক যে ফিল্ডগুলো আছে,
ইন দ্য আপকামিং ইয়ার্স সেখানে বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট হচ্ছে। তার মানে এইখানে ম্যাসিভ একটা জব অপরচুনিটি নেক্সট 20 ইয়ার্সে তৈরি হবে। আপনারা যদি একটু ফলো করেন নিউজ, তাহলে দেখবেন একটা এস্টিমেটেড শেপ আছে যে নেক্সট 10 ইয়ার্সে এই ডেটা সায়েন্স মার্কেটে টোটাল জবের চাহিদা কিরকম বাড়তেছে। এবং বর্তমানে এই ট্রেন্ডটা বাংলাদেশে আসতেছে, তবে ইউএস, ইউরোপ এই কন্টিনেন্ট গুলাতে ডেটা সায়েন্স এখন টপ 1 কিংবা টপ 2 জব লিস্টের তালিকায় বা ইমার্জিং জব লিস্টের তালিকায়। সো আমাদের দেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমাদের দেশেও এই ডেটা সায়েন্সের একটা রিসেন্ট একটা খুব ভালো ওয়েভ যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় যদি চিন্তা করি, আমাদের বিকাশ, নগদ, অ্যাবসলিউটলি, গ্রামীণ ফোন, যত টেলিকম ইন্ডাস্ট্রি আছে এবং আমাদের কনজিউমার বেসড যে প্রোডাক্টগুলা, যেমন ইউনিলিভার, তারপর হচ্ছে টোবাকোর, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেশ বড় বড় কর্পোরেট গুলো এখন এই ডেটা সেন্ট্রিক ডিসিশন মেকিং এ একদম সামনের দিকে। সো এই যে আপনাকে বিকাশ যে একটা অফার দিচ্ছে, এই অফারটা যে এত পার্সেন্টই দিতে হবে এটা কিন্তু মেয়ার একটা গেস করে বলা না। তার কাছে ডেটা আছে যে কত পার্সেন্ট অফার দিলে আপনি সেটাকে কালেক্ট করবেন। এই প্রত্যেকটা অফার হচ্ছে একটা প্রুভেন ডিসিশন মেকিং এর মাধ্যমে আসছে, যেখান থেকে কোম্পানি প্রফিটেবল হবে। সো কোনো অফারই এখন আসলে গাট ফিলিং কিংবা আন্দাজে একটা কোনো অফার দেওয়ার কোনো সুযোগ নেই। সো একটা জিনিস তো বুঝতে পারতেছেন, এই ফিল্ডে হচ্ছে টাকা পয়সা একটু ভালো ইনভেস্ট হচ্ছে। সো টাকা পয়সা তাহলে তো আপনাদের জন্য রাখবে, ঠিক আছে। সো এই ফিল্ডে একটা খুব ভালো মোটিভেশন, যদি খুব ভালো করতে পারেন। স্টার্টিং স্যালারি ওই দিন একটা দেখতেছিলাম, মোটামুটি 1 লাখ থেকে শুরু, 1 লাখ থেকে 1.5 লাখ রেঞ্জের একটা এমএল ইঞ্জিনিয়ার খুঁজতেছে। সো আমাদের দেশের একটা কোম্পানি, লিঙ্কডইনে দেখছিলাম। সো মানে স্কিলড ডেটা সায়েন্টিস্ট কিংবা এমএল ইঞ্জিনিয়ারের ডিমান্ড এখন একদম উপরের দিকে। এখন এই ক্ষেত্রে আমরা কিছু টপিকে একটু কনফিউশন অ্যারাইজ করে। প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আসলে কোনটা কি, ঠিক আছে। একদম প্লেন ভাষায় যদি বলি, এই প্রত্যেকটা টার্মই খুবই অল্প একটু ডিফারেন্স, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা এই সবগুলাকে ভাইস ভার্সা হিসেবে ইউজ করি, বাট সাটেল কিছু ডিফারেন্স আছে যেটা আমাদের একটু বোঝা দরকার। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সবকিছুর একটা কমন নেম। ধরেন আপনার কোন একটা সিস্টেম আছে কিংবা কোন একটা প্রোগ্রাম আপনি লিখছেন যেটা মানুষের মতো চিন্তা করতে জানে। ট্রেডিশনাল যেমন প্রথমে এইটা করো, ইনস্ট্রাকশন বেসড না যে এইটা করো তারপরে এইটা করো বলে দিছে, ওইভাবে কিন্তু সে কাজগুলো করতেছে ইনস্ট্রাকশন বেসড। বর্তমান যে আমাদের ট্রেডিশনাল অ্যালগোরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনাকে স্টেপ গুলো বলে দিবে না। আপনি মানুষ কি করে, মানুষকে কি আমি যখন একটা বাচ্চা হাঁটতে শিখে তাকে কি আমরা বলে দিই প্রথমে এই পা তোলো, সে তো আসলে কথাও বুঝে না। তাকে আমি প্রথমে একটু হেল্প করি যে এইভাবে সামনের দিকে আসো, 1 কদম দাও, 2 কদম দাও, আস্তে আস্তে করে শিখে যায়। মানে সে প্যাটার্ন অ্যানালাইসিস করে যে 2 পা একসাথে দিলে আমি পড়ে যাব। এই যে হিউম্যান লার্নিং এর একটা কনসেপ্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে মেশিন মানুষের মতো চিন্তা করতে বা মানুষের মতো করে চিন্তা করতে শেখে বা মিমিক করতে শেখে, অনুকরণ করতে শেখে, সেই সিস্টেমটাকে বলি আমরা এআই সিস্টেম। সো যে কোনো সিস্টেম যেটা মানুষের মতো বিহেভ করার চেষ্টা করে সেটাই আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স সিস্টেম। আচ্ছা, নেক্সট ডেটা সায়েন্স তাহলে কি? ডেটা সায়েন্স হচ্ছে একই কথা, সবাই হচ্ছে কেউ কি, আচ্ছা, সবার জন্য একটু কমন একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা একটু পরে নেব, মানে একটু 10 মিনিট আমরা একটু প্রেজেন্টেশনটা শেষ করে সবার কোশ্চেনটা অ্যারাইজ হবে, একসাথে একটা একটা করে আমরা কোশ্চেন আনসার গুলা দিব। সো আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, প্রত্যেকটা কোশ্চেন আনসার হচ্ছে আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। ওকে, সো এখন ডেটা সায়েন্স হচ্ছে একই রকম, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ছোট্ট ব্রাঞ্চ। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেমন যে কোনো ভাবেই শিখলেই হবে, ডেটা সায়েন্সে কি করে, ডেটা থেকে শিখতে হবে। তাকে আমি কিছু ডেটা দিব, এই ডেটা থেকে তার প্রেডিকশন কিংবা তার অ্যানালাইসিস, সিম্পল কথা, ডেটা থেকে যদি সে শিখতে পারে তাহলে ওই ব্রাঞ্চটাকে বলি আমরা ডেটা সায়েন্স। এখন মেশিন লার্নিং জিনিসটা কি? মেশিন লার্নিং হচ্ছে ডেটা সায়েন্সের একটা ছোট্ট ব্রাঞ্চ। এখন এইখানে আমরা কি করি, মেশিনকে ডেটাও দেই এবং এক্সপ্লিসিটলি বলে দেই না যে আসলে তুমি এইভাবে করে শিখবা। তোমাকে ডেটা দিছি, তুমি লার্ন করো, প্যাটার্ন খুঁজে বের করো। যদি সে প্যাটার্ন খুঁজে বের করতে পারে তখন আমরা বলি মেশিনটা শিখতেছে ফ্রম ডেটা। সো এটা হচ্ছে মেশিন লার্নিং। এবং ডিপ লার্নিং হচ্ছে তারও ছোট্ট একটা ব্রাঞ্চ। মেশিন লার্নিং এ আমাদেরকে বলে দিতে হয় যে এই লার্নিংটা করার জন্য তুমি কিভাবে অ্যালগোরিদমটা ডিজাইন করবা কিংবা কিভাবে রেজাল্টটা আসবে, এটা আমাদের হাতে লিখে বলে দিতে হয়। কিন্তু ডিপ লার্নিং আমরা একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করি, যেটা অটোমেটিক্যালি, মানে আমাদের কোনো ধারণা তার দরকার নাই, আমরা একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করে দিই। সেই নিউরাল নেটওয়ার্কটা ডেটা থেকে গ্র্যাজুয়ালি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে শেখে। সো খুবই ছোট ছোট ডিফারেন্স। তার মানে ডিপ লার্নিং মানেই মেশিন লার্নিং, ডিপ লার্নিং মানেই ডেটা সায়েন্স, ডিপ লার্নিং মানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে সবার উপরে, তার একটা ছোট্ট পোর্শন হচ্ছে ডেটা সায়েন্স, তার ছোট্ট পোর্শন হচ্ছে মেশিন লার্নিং, তার ছোট্ট পোর্শন হচ্ছে ডিপ লার্নিং। সো আশা করি আজকের পর থেকে টার্ম গুলো সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসটা তৈরি হবে যে আসলে স্পেসিফিক্যালি কোনটা কি। এখন কথা হচ্ছে যে একটা মোটিভেশন দরকার হয়, যে আসলে এই জিনিসটা আমি শিখতে চাচ্ছি, বাট একটা মোটিভেশন দরকার। এইখানে আমার জব অপরচুনিটিস গুলা কি কি। সো জব অপরচুনিটিস গুলো যদি না জানি তাহলে সে শেখাটার প্রতি একটা অনাগ্রহ তৈরি হয় ফার্স্ট অফ অল। তো এই জিনিসটা আমি এখন একটু আনসার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো আমি আনসার দেওয়ার আগে আমি জানতে চাই কে বলবেন এই ফিল্ডে, ডেটা সায়েন্সের ফিল্ডে জব অপরচুনিটিস বা প্রফেশন কি কি ওপেন আছে বলেন তো এখন কেউ যদি জানেন, কে শেয়ার করতে চান? data analysis, ডেটা অ্যানালাইসিস, আর data engineering, ওকে, আর কেউ? data scientist, ডেটা সায়েন্টিস্ট, রাইট। আর কিছু AI আছে? engineer, ML AI ops engineer, আছে এমএল, ML ops এমএল অপস ইঞ্জিনিয়ার, উই ট্রেন ML engineer, AI এমএল engineer. ইঞ্জিনিয়ার, রাইট। তার মানে এখানে অনেকগুলো অপশনস আছে। এখন কথা হচ্ছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের টার্মস গুলো আমরা দেখতেছি, এগুলার মধ্যে যে ডিফারেন্স আছে এটা কি আমরা জানি? আচ্ছা, কে আমাকে বলে এমএল ইঞ্জিনিয়ারের কাজটা কি? মেশিন লার্নিং সিস্টেম বানানো মেশিন লার্নিং সিস্টেম বানানো, ওকে, মডেলটাকে ট্রেন করা বা মডেল ট্রেন করা, মেশিন লার্নিং, রাইট, ওকে। মানে আমাদের মনের মধ্যে একটা ট্রেনিং, ফাইন টিউনিং, ডিপ্লয়িং, রাইট,
সো আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে সে এই কাজ করে, বাট ইন্ডাস্ট্রিতে একই কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, এমএলঅপস ইঞ্জিনিয়ার আছে, আবার কি আছে, ডেটা অ্যানালিস্ট আছে। তাহলে সবাই যদি একই কোম্পানিতে কাজ করে তাহলে নিশ্চয়ই তাদের জবের রোলের একটা ডিফারেন্স আছে, তাই না? তাই তো? তো এই সাটেল ডিফারেন্সটা আমার বোঝা উচিত, কারণ প্রত্যেকটা প্রফেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেটা এক্সপেক্টেড, যে আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করব, রিজিউমিটা বানাবো, তখন আমাকে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটা এই প্রফেশন এক্সপেক্ট করতেছে, কোন টুলসটা বা কোন কনসেপ্টটা এইখানে আমার কাছ থেকে এক্সপেক্টেড, এটা আমাদের একটু বোঝা দরকার। আরেকটা আমি একটু ছোট কোশ্চেন করি, আহ, আপনাদের স্টুডেন্টস আছেন কিংবা জবে আছেন, তাদের মধ্যে হায়ার স্টাডিজ এর প্ল্যান আছে এরকম কারা কারা আছেন, একটু যদি হ্যান্ড রেজ করেন। 10, 11, মাস্টার্স অথবা পিএইচডি যে কোনো কিছু হইতে পারে। ওকে, তার মানে অলমোস্ট 40% কিংবা তার কাছাকাছি নাম্বার অফ স্টুডেন্টস একটা গোল থাকে হায়ার স্টাডিজ, পিএইচডি কিংবা মাস্টার্স। ঠিক আছে, সো এই জিনিসটাই হচ্ছে আমরা এক্সপ্লোর করবো, যে আসলে অপরচুনিটিস শুধু ইন্ডাস্ট্রিতেই নাই, আমাদের হায়ার স্টাডিজ এবং রিসার্চেও এখন এমএল এর হিউজ একটা ডিমান্ড। এবং আই ফিল এই যে 3টা ফিল্ডের কথা বললাম, ইন্ডাস্ট্রি ফিল্ড, এর চেয়ে ইন দ্য নিয়ার ফিউচার রিসার্চ বেসড কিংবা এই হায়ার স্টাডিজ রিলেটেড যে ডিমান্ডটা, এইটা বেশি বাড়বে। এটা রিজন আছে একটা, এটা একটু পরে বলতেছি। সো আমরা আসলে এখন দেখি যে প্রত্যেকটা প্রফেশনের কথা বলতেছি, এখন এই জিনিসগুলো আসলে কিভাবে শিখতে হবে, কোন জায়গায় আমরা ভুল করি, এবং কিভাবে আসলে হোয়াট ইজ দ্য এফিশিয়েন্ট ওয়ে টু লার্ন দিস। কারণ এই জিনিসটা না জানলে অনেকটা মনে হয় সমুদ্রের মধ্যে সাঁতার কাটার মতো, আশেপাশে কিছুই নেই। ঠিক আছে, কারণ আপনাকে ম্যাসিভ একটা ডোমেইনের উপর ফেলে দিছি আমি, এখন এই ডোমেইনের কোনটায় কি আছে, কোন নৌকায় কি আছে, এইটা না বুঝলে সব নৌকায় পা দিয়ে বসে থাকলে বিপদ আছে। সো এই জিনিসটা আমি একটু ডিসকাস করে যাই। সো প্রথমে আমি প্রফেশন ওয়াইজ যাচ্ছি, কারণ প্রত্যেকের কিছু স্পেসিফিক গোল থাকে, একটা প্রাইমারি গোল, যে আমাকে 2 বছর পর 3 বছর পর ডেটা অ্যানালিস্ট ফিল্ডে যত জব সার্কুলার আসবে সবগুলোতে আমি অ্যাপ্লাই করব, আমি এই সেক্টরে এই ডোমেনে আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করব। সো এইটা বেটার ওয়ে। আলাদা আলাদা করে যদি আমি এই জিনিসগুলা সম্পর্কে একটু জানি, প্রথমত ডেটা অ্যানালিস্ট কি এবং কিভাবে একজন ডেটা অ্যানালিস্ট হওয়া যায়, এটা একটু ছোট্ট করে বলি। সো করেন বিকাশ ঈদের আগে আপনাদের শপিং এ ছাড় দেয়, তাই না? এখন শপিং এ সে আপনাকে কত টাকা ছাড় দিবে, সর্বোচ্চ কত টাকা আপনি ছাড় পাবেন, এই যে অ্যামাউন্ট গুলা একটু আগে আমি বলতেছিলাম, এই অ্যামাউন্ট গুলা কিন্তু র্যান্ডম কোনো ভ্যালু না, বা এক্সিকিউটিভ বা সিইও বা এমডি বসে কিন্তু বলে না তাহলে আমি আজকে 5% ছাড় দিব, এটা মোটেও এরকম না। এই যে ডেটাটা আপনাকে দিল যে এত পার্সেন্ট ছাড় পাবেন, সর্বোচ্চ 1000 টাকা দিনে সর্বোচ্চ 2 বার, এইটা হচ্ছে এই সবচেয়ে প্রফিটেবল অফারিং। ওদের কাছে মাল্টিপল অপশনস ছিল যে আমি কোন ভাবে অফারটাকে দিলে আমার প্রফিট সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, সো ওরা ওইভাবেই সাইন্টিফিক্যালি এই জিনিসগুলা
ডিসাইড করে। এখন এই জিনিসগুলো আসলে কে ডিসাইড করে, কে এই নাম্বারগুলো নিয়ে আসে? প্রথম উত্তর হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্পোরেট অফিসে এই ডেটা অ্যানালাইসিস করার জন্য একটা টিম থাকে। ধরেন বিকাশ তার ডেটা অ্যানালিস্ট টিমকে বলল, নেক্সট শুক্রবার আমি একটা অফার দিতে চাচ্ছি, এমন একটা অফার বের করো যেখানে আমাদের সেলস লাস্ট উইকের চেয়েও 20% বাড়বে। সো দেখেন, একটা এমডি এসে কিন্তু ডেটা অ্যানালিস্ট টিমকে আর কিচ্ছু বলে নাই, জাস্ট বলে দিছে আমার প্রফিট লাগবে 20% বেশি, এখন তুমি দেখো কিভাবে কি করবে। ডেটা অ্যানালিস্ট টিম কি করবে, এই যে স্টেক হোল্ডার মানে মালিক বা ওনার, এই স্টেক হোল্ডারের যে রিকোয়ারমেন্ট সেটা নিয়ে একটা প্রজেক্টের স্কোপ তৈরি করবে, যে প্রজেক্টটা হচ্ছে ডেটা অ্যানালিসিস করে বের করে দেখবে যে which offer is the best to meet the requirement, এবং কোন অফার দিলে লস হবে, কোন অফার দিলে লাভ হবে, এর একটা ডিটেলস সামারি কিন্তু এই অ্যানালিস্ট টিম বের করে ফেলবে, এবং কেন, রিজন সহ। সো এই যে বিজনেসের ডিসিশন মেকিং এ কেনর উত্তর দেওয়া, কোনটা ভালো হবে, এই যে আনসার গুলা, এই কাজটা যারা করে তাদেরকে বলি আমরা ডেটা অ্যানালিস্ট। মানে এক্সিস্টিং ডেটা থেকে কিছু হাইপোথেসিস বলি আমরা, যে এই জিনিসটা করা যাবে কি যাবে না, হাইপোথেসিস তৈরি করে এক্সিস্টিং ডেটা দিয়ে সেই হাইপোথেসিসটাকে সে প্রুফ করে যে না করা যাবে কিংবা করা যাবে না। সো এই যে অ্যানালাইসিস গুলা তারা করে হচ্ছে ডেটা অ্যানালিস্ট। এখন ডেটা অ্যানালিসিস হওয়ার জন্য আমাদেরকে 4টা টুল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আরেকটা জিনিস, ডেটা অ্যানালিস্ট কারা হইতে পারবে। সো প্রথমত এখানে টেকনিক্যাল নলেজ কিংবা কোডিং নলেজ খুবই কম লাগে, মানে লোয়েস্ট লেভেলে। এটা হচ্ছে লো কোড বা নো কোড টাইপের একটা জব। সো এই কাজ করতে গেলে আমাদের লাগবে ক্রিয়েটিভিটি এবং ডোমেইন সম্পর্কে একটা ভালো আইডিয়া, যে আমি যে বিজনেস নিয়ে কাজ করি সে বিজনেস সম্পর্কে আমাদের একটা স্ট্রং হোল্ড থাকতে হবে, যে এই জিনিসটা আমি বুঝি। সো এখানে যারা টেকনিক্যাল না, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডে হতে পারে, এটা খুবই ইউজফুল হচ্ছে যারা বিজনেস ফ্যাকাল্টির, মার্কেটিং কিংবা আইবিএ বিবিএ এই ফিল্ডের সবার জন্য ডেটা অ্যানালিস্ট পোস্টটা সবচেয়ে অ্যাকিউরেট। অনেক, এটার একটা রিজন হচ্ছে তাদের ডোমেইন নলেজ অনেক ভালো, বিজনেস মাইন্ডসেটটা ভালো, সে জানে কোন জায়গায় কি হয়। সো এইখানে কোডিং এ যেহেতু কম হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো একদম বিজনেস সেন্ট্রিক ডিসিশন, ডেটা অ্যানালিস্ট হিসেবে তাদের অপরচুনিটিটা এখানে ভালো। সো তাহলে আমরা কিভাবে শিখতে পারি? প্রথম কাজ, আমাদেরকে এক্সেল শিখতে হবে। মাইক্রোসফট এক্সেল হোক কিংবা গুগল এক্সেল হোক, স্প্রেডশিট যেটাকে বলে, এক্সেলে একটা ভালো ধারণা থাকতে হবে। এক্সেল দিয়ে খুব ইজিলি আমাদের ডেটা ফরম্যাটিং, ক্লিনিং, ভিজুয়ালাইজেশন কিন্তু করা যায়। এক্সেল কিন্তু একটা ম্যাসিভ টুল, আমরা হয়তো অত ম্যাসিভ স্কেলে ইউজ করতে জানি না, বাট ডেটা অ্যানালিসিসের জন্য যখন আমাদের নাম্বার অফ টেবিল, তো নাম্বার অফ রোজ যদি 10,000-এর চেয়ে কম হয় বা 10,000-এর মতো হয়, তখন এই এক্সেল দিয়েই কাজটা সেরে ফেলা যায়। এখন তারপর যেটা শিখতে হবে আমাদের একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে অনেক সময় হয় কি বিজনেসের যেই ডেটাগুলা, এটা তো কোনো ফাইলে বা এক্সেলে সেভ থাকে না। অনেক বড় বড় কোম্পানি আছে যাদের এই ডেটাগুলো একটা ডেটা বেসে থাকে, ডেটা বেস ধরেন একটা মেমোরির মতো। সো ওই মেমোরিতে সেভ থাকে। এখন ওই মেমোরি থেকে আপনি ডেটা খুঁজে নিয়ে আসতে হলে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ লাগে, এবং ওই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা এতটাই এফিসিয়েন্ট যে আপনি 1,00,000 ডেটা চোখের পলকে হচ্ছে সে ডাউনলোড করে নিয়ে আসবে। কিন্তু এক্সেলে যদি 1,00,000 ডেটা নিয়ে কাজ করতে যান, পিসি হ্যাং হয়ে যাবে। সো যখন আমাদের ডেটার ভলিউমটা বেশি, এন্টারপ্রাইজ লেভেলে 1,00,000 বা তার চেয়ে বেশি, তখন আমাদেরকে এসকিউএল কোয়েরিটা জানা থাকা লাগে। সো এসকিউএল এ আমরা জাস্ট ডেটাবেস থেকে ডেটাটাকে কোয়েরি করে নিয়ে আসি। দেন
এই যে ডেটাগুলো নিয়ে আসলাম, আমাকে তো একটা এটা একটা জিনিস, ধরেন আপনার বস আপনাকে বললো যে এই নেক্সট উইক আমার 20% প্রফিট লাগবে বেশি আগের উইকের চেয়ে। এখন যে বস আপনার, সে কিন্তু টেকনিক্যাল পার্সন না। সো তার সাথে যখন আপনি কমিউনিকেট করবেন, আপনি যদি বলেন যে কোয়েরি করে আমরা পাইছি, এসকিউএল এ এইটা এটা করে, টেকনিক্যাল টার্মসে যদি আপনি তার সাথে কথা বলেন, সে কিন্তু কিচ্ছু বুঝবে না। তো তার সাথে কথা বলার একটা ভালো ওয়ে হচ্ছে ভিজুয়ালাইজেশন। এক্স্যাক্টলি চোখে তুলে দেখানো হয় যে এটা হইলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে, কারণ সে ছবি দেখে ভালো বুঝে। তো এই ভিজুয়ালাইজেশনটা বা ড্যাশবোর্ড তৈরি করা খুবই ইম্পর্টেন্ট ডেটা অ্যানালিস্টদের জন্য। সো পাওয়ার বিআই কিংবা ট্যাবলো একটা অপশন আছে আমাদের। তো পাওয়ার বিআইটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে খুবই পপুলার, ট্যাবলো পপুলার, বাট যে কোনো একটা শিখলেই হয়, কারণ এই দুইটা টুলই 80% সিমিলার। সো আপনি একটা টুল ভালো করে শিখলে পরের টুলটা শিখতে আপনার জাস্ট 20% এফোর্ট লাগবে। দেন ভিজুয়ালাইজেশনের পরে এবার কিছু কাজ এক্সিস্টিং সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন না, যেমন ম্যাসিভ লেভেলের ডেটা ক্লিনিং, প্রসেসিং বা ভিজুয়ালাইজেশন যদি করতে চান, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা লো লেভেলে কিছু কোডিং জানা থাকা দরকার। এখন এই ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি পাইথনও শিখতে পারেন, কিংবা একটা অল্টারনেটিভ হচ্ছে আর। তবে গ্রোয়িং ডিমান্ড চিন্তা করে পাইথন হচ্ছে সব দিক থেকেই সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন। পাইথন শিখলে আপনি সবকিছুই করতে পারবেন। সো আমরা সাজেস্ট করি পাইথনটার দিকে, কারণ আর শিখলে কিন্তু আবার পরবর্তীতে ডেটা সায়েন্সে যখন কাজ করতে যাবেন, আর দিয়ে সব কাজ হবে না, কিংবা ডিপ লার্নিং এ গেলে আর এর সাপোর্টটা অতটা পাবেন না। সো আমরা সাজেস্ট করি পাইথন ইজ এনাফ। ওকে, নেক্সট হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য কি কি করতে হবে, কি কি শিখতে হবে। প্রথমত আপনাকে হইতে হবে একজন ডেটা অ্যানালিস্ট, ফার্স্ট শর্ত। এরপরে এডিশনালি আপনাকে শিখতে হবে কিছু কম্পিটিশন করার জন্য কিছু লাইব্রেরিজ আছে, যেমন নামপাই। তারপর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, ডেটাটাকে ক্লিন করা, ভুল ডেটাকে ফেলে দেওয়া, এই কাজ করার জন্য পান্ডাস। তারপর হচ্ছে ডেটাটাকে ভিজুয়ালাইজ করার জন্য, ঠিক আছে, কোডিং এর মাধ্যমে যদি ভিজুয়ালাইজ করতে চান, তখন সিবর্ন, ম্যাটপ্লটলিব, মানে সবই কাছাকাছি টুল। এইটুক করার পরে আপনাকে শিখতে হবে যে ডেটা সায়েন্স আসলে কি। আপনি কিছু ডেটা আছে, আপনি ফিউচার প্রেডিক্ট করতে জানেন। ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টের মধ্যে একটা পার্থক্য, ডেটা অ্যানালিস্ট বলে আমার কাছে ডেটা আছে, তুমি এই কাজটা করা উচিত কি উচিত না, বা কোনটা করলে ভালো হবে, ঠিক আছে, জাস্টিফিকেশন দেয় এক্সিস্টিং ডেটা থেকে। আর ডেটা সায়েন্টিস্ট করে কি, প্রেডিকশন করে, একটা গেস করে যে এই কাজটা 15 সপ্তাহ পরে এরকম হবে, যেমন আজকের টেম্পারেচার 7 দিন পরে এরকম হবে। এক্সিস্টিং ডেটা থেকে সে প্রেডিক্ট করার চেষ্টা করে। সো এইখানে মেশিন লার্নিং এর একটু কনসেপ্ট জানা থাকা লাগে। সো এই সাইকিট লার্নে আমরা মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলা ব্যবহার করতে শিখি। লাস্টলি মেশিন লার্নিং এর পর আমাদেরকে অনেক সময় নিউরাল নেটওয়ার্ক বেসড কিছু প্রেডিকশন অ্যালগরিদম ডিজাইন করতে হয়, নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে হয়, এবং তার জন্য সবচেয়ে ভালো বা পপুলার লাইব্রেরিজ হচ্ছে পাইটর্চ। আরেকটা আছে, সেটা হচ্ছে টেনসরফ্লো। সো আপনি যে কোনো একটা শেখেন, একটা থেকে আরেকটা সুইচ করা খুবই ইজি। কারণ আমি প্রথম 2 বছর আমি মোটামুটি 5 থেকে 6 বছর ধরে এই কাজটা করতেছি। সো আমি শুরুতে টেনসরফ্লো নিয়ে কাজ করতাম, কারণ টেনসরফ্লো মনে হয়েছিল যে গুগলের জন্য খুব ভালো, আর টেনসরফ্লো দিয়ে শুরু করছি। কিন্তু 1 বছর 2 বছর পরে টের পাইছি যে আসলে 65% অফ দ্য ওয়ার্ক পাইটর্চ। তখন আমার মনে হলো না যে এই পাইটর্চটাই শেখা দরকার। তো যেহেতু টেনসরফ্লো আমি জানতাম ভালো, সো পাইটর্চে মুভ করা আমার 2 থেকে 3 দিনের মধ্যে আমি মুভ করতে পারছি, কারণ জাস্ট আমি জানি কনসেপ্ট কি। ওই জিনিসটা পাইটর্চে কিভাবে করতে হয় একটু 1 সপ্তাহের মতো একটু শিখে নিয়ে হয়ে গেছে। সো পাইটর্চ কিংবা টেনসরফ্লো
যে কোনো একটা শিখলে হবে, তবে আমি সাজেস্ট করি পাইটর্চ। এবং রিসার্চের জন্য পাইটর্চ হচ্ছে সবচেয়ে প্রথম পছন্দ। তবে টেনসরফ্লো অনেকে হচ্ছে একদম ইন্ডাস্ট্রি লেভেলে একদম যেমন গুগল টেনসরফ্লো ইউজ করে কারণ নিজস্ব প্রোডাক্ট। আর পাইটর্চটা ইউজ করে বেসিক্যালি ফেসবুক। পাইটর্চের অনেক ডেভেলপমেন্ট ফেসবুক নিজে ওপেন সোর্স হিসেবে করছে। এখন আসে এমএল ইঞ্জিনিয়ার। সো আবার একই রকম, আগে হইতে হবে ডেটা সায়েন্টিস্ট, ঠিক আছে? এখন ট্রেডিশনাল এমএল ইঞ্জিনিয়ার বলতে আমরা যা বুঝি যে সে মডেল ট্রেন করবে, ফাইন টিউন করবে, ইমেল সিস্টেম বানাবে, বাট ইন্ডাস্ট্রিতে তার কাজটা আরেকটু মোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে, মোর ডেপ্লয়মেন্টের দিকে, কিংবা স্কেলেবল এআই যে জিনিসটা আমরা জানি সেই দিকে। কারণ তাকে ডিপ্লয়মেন্ট রিলেটেড যেমন গিটহাব কোলাবোরেশন করতে হয়, এমএল ফ্লো এক্সপেরিমেন্ট ট্র্যাকিং, ওয়েট এবং বায়াস কিছু টার্মস আছে, প্যারামিটার্স গুলো ম্যানেজ করা, সেগুলো স্টোরিং, ক্লাউডে স্টোরিং করা, তারপর ডিপ্লয় করা ফার্স্ট এপিআই দিয়ে, ডকারাইজ বা কন্টেনারাইজ করে একটা ইমেল অ্যাপ্লিকেশনকে এডব্লিউএস কিংবা ক্লাউড প্ল্যাটফর্মে ডিপ্লয় করা এবং মনিটর করা। সো মোর এমএল ইঞ্জিনিয়ার হচ্ছে একটা ট্রেডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার মেইন কাজ হচ্ছে ইমেল অ্যাপ্লিকেশন গুলাকে আপ এন্ড রানিং রাখা, ঠিক আছে? সো তার ডেটা সায়েন্সেরও কনসেপ্ট থাকতে হয়, তার এই ডিপ্লয়মেন্ট রিলেটেড স্পেশালাইজেশনটা তার থাকতে হয়। সো এমএল ইঞ্জিনিয়ারের কাজটা বেসিক্যালি ডিপ্লয়মেন্ট বা ইঞ্জিনিয়ারিং সাইটে বেশি, যেমন ম্যাসিভ ডেটা নিয়ে আপনার স্টোরিং করা, তারপর হচ্ছে রিট্রিভ করা, ডিস্ট্রিবিউটেড ট্রেনিং, মোর অর্কেস্ট্রেটিং বা ডিপ্লয়মেন্ট কিংবা ইঞ্জিনিয়ারিং সাইডটাই হচ্ছে এমএল ইঞ্জিনিয়ারের মেইন ফোকাস। লাস্টলি রিসার্চ বা হায়ার স্টাডিজ এর জন্য আসলে কি কি জিনিস লাগে? প্রথমত আপনাকে ডেটা সায়েন্টিস্ট এই যে নেসেসারি টুলস গুলা এগুলো জানা থাকা লাগবে, কারণ যেহেতু আপনি রিসার্চ করবেন আপনাকে ডেপ্লয়মেন্টের যে ভারী ভারী জিনিসপত্র ওইটা আপাতত না শিখলেও চলবে, ঠিক আছে? সো ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে, টুলস গুলো লাগবে, সেগুলো অবশ্যই শিখতে হবে। দেন আপনাকে একটু শিখতে হবে এমএল ফর রিসার্চার্স, মানে রিসার্চ মেথোডোলজিটা, ট্রেডিশনাল রিসার্চ মেথডস আর এমএল রিসার্চ মেথডসটা এখন একটু আলাদা। সো এমএল রিসার্চটাকে আমরা বলি যে মেশিন লার্নিংটা মোর এম্পিরিক্যাল সায়েন্স, মানে আপনাকে থিওরি দিয়ে প্রুফ করার কিছু নাই, আপনাকে এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করতে হয়। সো এই এক্সপেরিমেন্ট ডিজাইন, ক্রাফটিং, যেটাকে আমি বলি যে আপনার এক্সপেরিমেন্টটা হয়তো হবে রিগারাস, খুবই নিখুঁত, রিপ্রোডিউসেবল, অন্য কেউ যাতে সেম রেজাল্ট প্রডিউস করতে পারে এবং ইম্প্যাক্টফুল। সো এইখানে একটা স্পেশাল মেথডস বা স্টেপস আমাদেরকে ফলো করতে হয়, ফ্রম রিসার্চ কোশ্চেন আইডেন্টিফিকেশন থেকে হাইপোথেসিস জেনারেট করা, আমাদের ডেটা প্রসেসিং কি হবে, মডেল কি হবে, দেন আমরা রিসার্চ রেজাল্টটাকে কিভাবে অ্যানালাইসিস করব, এটার স্পেসিফিক মেশিন লার্নিং এর জন্য একটু না মোটামুটি ডিফারেন্ট। সো ট্রেডিশনাল ওয়েতে ট্রাই করলে আমরা আসলে এলোমেলো ভাবে কাজ করি, ফলে দেখা যায় যে এটা একটা স্ট্যাটিস্টিক্স যে 50% অফ দ্য এমএল রিসার্চ বা পেপার রিপ্রোডিউস করা যায় না, মানে সে দেখাচ্ছে 100% কিন্তু সেম অ্যালগোরিদমটা আমি আমার কম্পিউটার রান করলে দেখা যাচ্ছে 70%। সো রিসার্চ মেথোডোলজি ডিজাইনের একটা ওয়ে হচ্ছে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মেশিনেই রান করি না কেন এক্স্যাক্টলি দশমিক পর্যন্ত সেম রেজাল্ট প্রডিউস করতে হবে। সো এইখানে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে। হোপফুলি আমি আরেকটা মাস্টার ক্লাস নেব ডেডিকেটেড টু দিস, হাউ টু ডিজাইন রিসার্চ এক্সপেরিমেন্ট অ্যান্ড রাইট রিসার্চ রিপোর্ট, হোপফুলি নেক্সট উইক। সো আপনারা যারা জয়েন রিসার্চে ইন্টারেস্টেড তাদের জন্য আমি খুবই হাইলি রিকমেন্ড করব এই ক্লাসটা একটু ফলো করতে। সো দেন
হাগিং ফেস, এটা অনেকেই হয়তো নাম জানেন। হাগিং ফেস ইকোসিস্টেমটা হচ্ছে রিসার্চারদের জন্য একটা কি বলে মেলার মতো। যা কিছু লাগে, পেপার থেকে শুরু করে, কোড থেকে শুরু করে, ট্রেইনড মডেল থেকে শুরু করে, ডেটা সেট, এভরিথিং হাগিং ফেস আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে? সো হাগিং ফেস একটা কমপ্লিট ইকোসিস্টেম। রিসার্চের যাবতীয় এমএল রিসার্চের যাবতীয় হেল্প, টুলস, ডেটা সেট, তারপর হচ্ছে আমরা চাইলেই হাগিং ফেসে হচ্ছে আহ, আমাদের মডেলগুলোকে আপলোড করতে পারি, অন্য মডেল ডাউনলোড করতে পারি, কিংবা আমাদের অ্যাপকে হাগিং ফেসে ডিপ্লয় করে আরেকজনের সাথে শেয়ার করতে পারি যে দেখো আমি অ্যাপটা তৈরি করছি, তুমি একটু টেস্ট করো। সো এভরিথিং ইন ওয়ান প্লেস, হাগিং ফেস। দেন রিসার্চ রিপোর্ট রাইটিং এর জন্য লেটেক্স খুবই পপুলার একটা টুল। ওভারলিভ, এটা হচ্ছে অনলাইন একটা ফ্রি টুল রিসার্চ রিপোর্ট লেখার জন্য। আরেকটা টুল আমি রিকমেন্ড করি, সেটা হচ্ছে রাইটিং এর জন্য। সো এখানে একটা টার্ম আছে যে এথিক্যাল ইউজ অফ এআই, যে আমরা এআই দিয়ে যে রিপোর্ট লিখবো এটা কি আসলে এথিক্যাল কিনা, এটা একটা বিষয়। সো হাউ টু রাইট এ রিসার্চ পেপার এথিক্যালি ইউজিং এআই। আমি এআইটাকে ইউজ করবো বাট এথিক্যালি। সো এটা আসলে কি, এটা একটু অনেকের কনফিউশন, এটা একটু অনেকটা কথা বলি। সেটা হচ্ছে ধরেন আমি একটা নৌকা বানাবো, হ্যাঁ। এখন আমার কাছে একটা রোবট আছে। এখন নৌকা বানানোর ডিজাইন, তারপর হচ্ছে কোন কাঠ ইউজ করব সেই কাঠ, কোন রং করব সেই রং, ঠিক আছে, কত বড় করব, কত পাশে কতটুকু হবে, লম্বায় কতটুকু হবে, সাইজ কিরকম হবে, সবকিছু আমি কি করলাম, নোট করলাম। নোট করে বাজার থেকে সব ইকুইপমেন্টস এনে সামনে রাখলাম। এবার রোবটকে বললাম তুমি নৌকাটা বানাও, আমি যেভাবে বলি ওইভাবে। তবে তুমি পলিশিংটা একটু সুন্দর করে করো, কারণ আমি যখন করব আমি ঘষতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, বা আমি হয়তো ঘষতে ঘষতে জীবন শেষ হয়ে যাবে। আমি এই কাজ করবো না, ঘষাঘষির কাজ তুমি করো। সো এথিক্যাল ইউজটা হচ্ছে এটা। আপনাকে বলে দিতে হবে আপনি কি করবেন, এভাবে করবেন। ড্রাফট একটা আইডিয়া, ড্রাফট একটা লেখা লিখবেন, সেই লেখাটা জেমিনাই দিয়ে একটু পলিশ করবেন, যেটা একাডেমিক স্ট্যান্ডার্ডটা ফলো করে চলে। ঠিক আছে? ফলে এই এথিক্যাল ইউজ অফ এআই অনেক রিসার্চ জার্নাল হচ্ছে অ্যালাউ করে, এবং তারা বলে যে আপনি কেন কোনো যদি এআই টুল ইউজ করেন, কেন করছেন সেইটা একটু অ্যাকনোলেজমেন্টে লিখে দিবেন এবং তার সাইটেশনটা দিয়ে দিবেন। সো এটা খুবই এখন অ্যালাউ করে, যদি আপনি এই যে রাইটিং পারপাসে, যে আমার লেখাটা ভালো না, আমি আই ইট রাইস এভাবে বলি, কিন্তু জেমিনি ধরেন একাডেমিক ওয়েতে ফর এক্সাম্পল এই যে বাংলাদেশের মতো যে রেস্টুরেন্টে গিয়ে পাফড মুড়ি চাইতেছে পাফড রাইস। সো আমি চাইতেছি মুড়ি, কিন্তু এটাই বললাম একটু সুন্দর করে পাফড রাইস। এআইটাকে ইউজ করতে হয় রাইটিং এ এইভাবে। টার্ন ইটে আপনি এআই কতটুকু ইউজ করছেন, কতটুকু সিমিলারিটি আপনার ডকুমেন্টে আছে অন্যান্য পাবলিক পেপারের সাথে, এটা ডিটেক্ট করার জন্য টার্নিটিনটা ইউজ করতে হয়, এবং কিভাবে টার্নিটিন থেকে সিমিলারিটিটা রিডিউস করা যায় এবং এআই ডিটেকশনটা রিডিউস করা যায়, এইটা একটা নলেজ আপনার টানতে হবে। সো মোটামুটি এই জিনিসগুলোই রিসার্চের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট। এখন এই যে এতগুলো কথা বললাম, আমিও নিজেও কাহিল হয়ে গেছি। আপনাদের কার কি এখন ফিলিং হচ্ছে একটু কমেন্টে জানাবেন। এখানে দুইটা অপশন, হ্যাঁ, অনেক কথা বলছি, অনেক টুলস, মাথায় আলোচনা। সো আপনাদের প্রথম অপশন, যে অপশনটা আপনাদের জন্য সুইটেবল সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। অপশন এ, সবকিছু হিজিবিজি হিজিবিজি লাগতেছে। অপশন বি, মাথা ঝিমঝিম করতেছে। দেয়ার স্টেট, এ অথবা বি, একটু কমেন্ট করেন। ভাই দেখি কি অবস্থা।
একজন বলছে না হিজিবিজিও লাগতেছে না, ঝিমঝিম করতেছে, তবে স্মার্ট ওয়ান, রাইট? ও মা, সবাই কি ভালো করে বুঝে গেছেন? এত ভালো ক্লাস নিয়েছি মনে হচ্ছে নাকি? অ্যাটলিস্ট তো 30 জন বলবে এ অথবা বি। হ্যাঁ, কোশ্চেনটা রাখেন, কোশ্চেনটা আমি নিচ্ছি। সবাই আসলে খুব অনেক কোশ্চেন জমা আছে, আজকে আমাকে চাইতে দেবেন কিনা তাই চিন্তা করতেছি। আচ্ছা, অপশন এ সবকিছু হিজিবিজি লাগতেছে। ওকে, এ বি দুইটাই ওকে, রাইট। আমার এক্সপেকটেশন হচ্ছে, মানে আমার ডেটা অ্যানালাইসিস বলে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আহ মোটামুটি 50% হবে অপশন এ, 20% হবে অপশন বি, আর বাকি 30% কোনো অপশনই থাকবে না, তারা আসলে কোনো কিছুতেই নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে একটু হিজিবিজি কমানোর জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, আসলে ম্যাসিভ জিনিস। এখন তাহলে আমাদের করণীয়টা কি? প্রথমত, আমি আপনাকে 4টা ডিফারেন্ট স্কোপ দেখাইছি ডেটা সায়েন্সে কাজ করার জন্য। এখন 4টা যদি একসাথে নেন, সবকিছু হিজিবিজি লাগবে আর মাথাটা ঝিমঝিম করবে, ঠিক আছে? সো আমাদের সাজেশন হচ্ছে ডোন্ট এইম অল এট ওয়ান্স। আমরা সবগুলো জবের জন্য নিজেকে একসাথে প্রিপেয়ার করতে পারবো না, ঠিক আছে? ফার্স্ট এটা মাথা থেকে ফেলে দেন, আমি সবকিছু একবারে শিখবো। আপনি পিক করেন 1 or 2 এবং সেই একটাতে আগে এক্সপিরিয়েন্স করেন, একটা একটু ভালো করেন, দেন পরের গুলা দেখবেন অ্যালং দ্য ওয়ে আপনার ইজিয়ার হয়ে গেছে। তো আমি সাজেশন দিই, ধরেন আমি ডেটা অ্যানালিস্ট হব, সো ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য যে টুলস গুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি রিলেভেন্ট, সেগুলো আগে হচ্ছে আমাকে আয়ত্ত করতে হবে। বা আমি ডেটা সায়েন্টিস্ট হব, সো ডেটা সায়েন্স করতে গেলে তো আমার ডিপ্লয়মেন্টের যে টুলগুলা, সেগুলো তো এখনই জানার দরকার নেই। আমি শিখবো না এটা বলতেছি না, বাট এখনই দিস ইজ নট নেসেসারি, এখনই মাথায় নিয়ে মাথা ভনভন করানোর দরকার নেই। সো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। সো পিক করেন কোনটা আপনার জন্য গোল, আপনি কি হতে চান, সেই একটা পিক করে এবার দেখেন ওইটার জন্য আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি। এখন ইফেক্টিভ লার্নিং এর জন্য কিছু সাজেশন থাকবে। প্রথমত, এত কনসেপ্ট এবং এত ম্যাসিভ স্কেলের টুল শিখতে হয়, তাহলে প্রথম যে সাজেশন বা টিপস সেটা হচ্ছে টুলের টেনশন মাথা থেকে ফেলে দিবেন। মনে করবেন টুল আমার মুখস্থ করার দরকারই নেই, জাস্ট আমি জানবো কনসেপ্টটা কি, এই কনসেপ্টটাকে কোন টুল দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। দুইটা জিনিস বলছি, সবচেয়ে ভাইটাল বোঝা যে আমাকে কি করতে হবে, কিভাবে করতে হবে। আমি লিখতে পারি যে ধরেন আমাকে এই কাজটা করতে হবে, এটা আমি জানি। কিভাবে করতে হবে, প্রথমে আমি এতে যাব, তারপরে বিতে যাব, তারপরে সিতে যাব। জাস্ট এতটুকু আমাকে জানতে হবে, বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট ইজ ফার মোর ইম্পর্টেন্ট দেন আন্ডারস্ট্যান্ডিং টুলস। টুলস এর ক্ষেত্রে আমি যেটা সাজেশন দিই, আপনি কনসেপ্টটা ভালো করে বোঝার পর জাস্ট এইটুকু মাথায় মেন্টাল একটা ম্যাপ করেন যে এই কনসেপ্টটা এই টুল দিয়ে সলভ করতে হয়, এ কনসেপ্ট ক্যান বি সলভড বাই টুল বি, কনসেপ্ট বি ক্যান বি সলভড বাই টুল সি। এই ম্যাপিংটা প্রথমে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এই দুইটা ম্যাপিং না থাকলে আপনি শুরুতে আটকে যাবেন, স্ট্যাক হয়ে যাবেন, যে আমি আসলে এখন কি করবো জানি না, কারণ আপনার কনসেপ্টটা ক্লিয়ার না, টুলস কোনটা ইউজ করতে হয় সেটা আপনার জানা নেই। নেক্সট আমরা যেটা বলি, আচ্ছা টুলস জানেন, কনসেপ্ট জানেন, টুলস কোনটা ইউজ করতে হয় সেটা জানেন। এখন যখন করতে যাবেন, কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে যাবেন, আপনার মনে হয় যে আমি এখন কি করব, সো সিনটেক্সটা মনে নেই। সো আমরা বলি সিনটেক্স মেমোরাইজ করার ওভারহেডটা মাথায় কখনোই দিবেন না, এটা সবচেয়ে বড় ভুল। সিনটেক্সটা মেমোরাইজ জোর করে মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ আপনাকে আলটিমেটলি একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট কনসেপ্ট
ক্লিয়ার করবে, কনসেপ্ট বলবে কোন টুল ইউজ করতে হবে, সেই কনসেপ্ট ইমপ্লিমেন্টেশনের জন্য যখন কোড করতে যাবেন আপনি একটু নিজে ট্রাই করবেন। তারপর ধরেন পারলেন না, একটু দেখে আসি যে এই জিনিসটা আসলে কোন জায়গায় আমি ভুল করছি, আবার একটু ঠিক করবেন। তারপর পরের লাইন আবার নিজে লেখার চেষ্টা করবেন। যদি দেখা দেখা লেখেন শুধু কপি পেস্টই হবে, আপনার মেমোরিতে কিছু থাকবে না। সো এক লাইন লিখেন, পরের লাইন লেখার চেষ্টা করেন, না পারলে একটু দেখে নেন যে কেন কি হবে। সো এইভাবে যদি আপনি আগান তাহলে একটা ফেনোমেনা আছে, এই ফেনোমেনাটাকে বলি আমরা বুঝে কিন্তু করতে গেলে পারি না ফেনোমেনা। এটার মানে একাডেমিক টার্ম হচ্ছে টিউটোরিয়াল হেল। সো স্টুডেন্টরা আমরা বলে যে এরকম ক্লাসে স্যার আপনি খুব সুন্দর করে বলছেন, আমি খুব সুন্দর করে বুঝছি, কোনো কনফিউশন নাই, কিন্তু যখন আমি একা করতে গেছি তখন পারতেছি না, তখন কি করব বুঝতেছি না। এটা একটা মেজর প্রবলেম। সো এটা একটা সলিউশন আছে। একটা এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে সেকেন্ডারি সলিউশন। আরেকটা সবচেয়ে ভালো সলিউশন আছে, সেটা আমি একটু পরে দিচ্ছি। প্রথম সলিউশনটা আগে মানে যেটা একটু কম শক্তিশালী সলিউশন, এটা একটু আগে কথা বলি, তারপর পাওয়ারফুল সলিউশনটা পরে বলতেছি। তো প্রথম সলিউশন হচ্ছে আমাদের যে কাজটা করতে দিছে সেই কাজটাকে আমাদের বাংলা ভাষায় কিংবা ইংরেজিতে, যার যা মাতৃভাষা হিন্দি উর্দু যা আছে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে লিখেন কি করতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি ধরেন আপনাকে বললো মহাখালী থেকে শাহবাগ যেতে হবে, এটা আপনাকে কাজ দিল। এখন মহাখালী থেকে শাহবাগ যাওয়ার জন্য অনেকগুলো ওয়েজ। আপনি টাকা বেশি থাকলে উবার কল দিবেন, টাকা কম টাকা যদি কম থাকে তাহলে দেন বলাকার পেছনে উঠবেন, বলাকা বাসের পেছনে, তাই না? আবার স্টুডেন্ট ভাড়া দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে? সো আপনি কি করবেন সেটা আগে লিখে নেন। আপনি কোড করতে যাবেন না, ভুলেও কোড করা যাবে না। এটা আমরা সবচেয়ে বড় ভুল, আমরা কোডে হাত দিয়ে আগে যে মানে কাজ করতে যাবো কোড মানে কিবোর্ডে হাত দিয়ে চুপ করে বসে আছে, আমি কি করবো? কারণ কোড তো পরে করবেন, আগে তো বলতে হবে যে কি করতে যাচ্ছেন। তো আগে স্টেপ গুলা লেখেন যে আমি মগবাজার থেকে রিক্সা নিয়ে রোডের সাইডে যাব, ওইখান থেকে বলাকা বাসে উঠবো, তারপর হেল্পারের সাথে হাফ পাস নিয়ে মারামারি করবো কতক্ষণ, তারপর হচ্ছে একটা ঘুষি দিব, দুইটা ঘুষি খাবো, খায়া তারপর হচ্ছে নামবো, নামবো তারপর রিক্সাওয়ালা রিক্সা নিয়ে শাহবাগে পৌঁছাবো। ঠিক আছে? যাই করবেন, যত খারাপ আইডিয়াই হোক, আগে লিখে ফেলেন। এই লিখে ফেললে কি হয়, আপনি পুরো প্রবলেমটাকে ছোট 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 সমস্যায় ভেঙে ফেলছেন। সমস্যাগুলো কি? প্রথমে আপনাকে রিক্সা নিয়ে মগবাজারের মোড়ে যাইতে হবে, সরি মহাখালীর মোড়ে যাইতে হবে, এটা একটা ছোট্ট প্রবলেম, এটা ইজি সলভ করা। রিক্সা নিব, দরদাম করব, যদি দরদামে মিলে তাহলে যাবো, নাহলে হাইটেই চলে যাবো। ঠিক আছে? ছোট্ট প্রবলেম, ছোট্ট সমাধান। তারপরে বলাকা বাসের জন্য ওয়েট করব, বাসে উঠবো, নেক্সট স্টেপ ডান। তারপরে হেল্পার আসবে ভাড়া তুলতে, মারামারি করব, ঘুষি দিব, ঘুষি খাবো, তারপর মিলে যাব, বুকে বুক মিলে বাস থেকে নেমে যাব। এটা হচ্ছে পরবর্তী প্রবলেম। থার্ড প্রবলেম, যদি বেশি ব্যথা পাই পিজি আছে কিংবা ঢাকা মেডিকেলে যাব, সেখানে মলম টলম লাগায় হচ্ছে আমরা এই রিক্সা খুঁজবো। সো বিষয়টা হচ্ছে যাই করেন, যত উদ্ভট সলিউশনে হোক না কেন, ছোট ছোট ভাগে ভাগ করেন। সো ব্রেকডাউন করলে প্রত্যেকটা সলিউশন ইজি। আর অ্যাক্টিভ রিকল যেটা বলে সেটা হচ্ছে ওই যে যেটা বললাম, আপনি এক লাইন লেখার চেষ্টা করেন, নিজেকে সমাধান করার চেষ্টা করেন, না পারলে একটু দেখে নিন যে আরেকজন কিভাবে করছে, চেষ্টা করলেন 1 মিনিট 2 মিনিট, ঠিক আছে? পারলেন না, তাহলে দেখি আরেকটা উনি কিভাবে করছে, আচ্ছা ঠিক আছে এটা করছে, তো এর এক লাইন লিখলাম, পরের লাইন তাহলে আমি চেষ্টা করি। এইটা করে অ্যাক্টিভ রিকল, মনে করার চেষ্টা করা। সো এটা যদি করতে পারেন, কয়েকদিন পরে দেখবেন এই যে টিউটোরিয়াল হেল্প বুঝে কিন্তু করতে গেলে পারি না, এই প্রবলেমটা আপনার 90% চলে যাবে। আর যে 10% থেকে যাবে, এটার জন্য একটা ভালো সলিউশন আছে, সবাই একটু ওয়েট করেন। ঠিক আছে? 2 হাত উপরের দিকে তুলে মোনাজাত করবেন যদি মুসলমান হন, আর যদি অন্যান্য ধর্মাবলম্বী হন যে যার মতো মোনাজাত করতে হবে, এর উপর কোনো সলিউশন নেই।
এখন এত কিছু বলার পরে সেটা হচ্ছে এই যে জিনিসগুলো এত ম্যাসিভ আকারে যে কথাগুলো আমি বললাম, যেগুলা কিভাবে আপনি শিখবেন, সো এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভে আমরা বঙ্গদেবে যেটা করি। প্রথমত আমাদের কনসেপ্ট, ফার্স্ট আমরা কি করি, একটা কনসেপ্ট নেই, সবচেয়ে ভালো উপায় লার্নিং এর। আপনি এই কোর্সে এনরোল করেন কিংবা না করেন, বাট এই জিনিসটা মনে রাখবেন যখন আপনি নিজে নিজে শিখতে যাবেন। সো নট নেসেসারি আপনাকে কোর্স করে শিখতে হবে, আপনি নিজে থেকেও শিখতে পারবেন, দ্যাটস আপ টু ইউ। বাট এইটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, একদম কোর কনসেপ্ট থেকে শুরু, যে এই কনসেপ্টটা কি, কিভাবে কাজ করে। এখানে কিছু ম্যাথ থাকতে পারে, কিছু স্ট্যাট থাকতে পারে, স্ট্যাটিস্টিক্যালি ম্যাথমেটিক্যালি কনসেপ্ট আগে ধরেন, মাথার মধ্যে নেন, টুলস পরে নেওয়ার পরে এবার ওই যে বললাম আমার সেকেন্ড স্টেপ, এই কনসেপ্টটাকে সলভ করার জন্য কোন টুলটা অ্যাপ্রোপ্রিয়েট, টুল সিলেকশন। আপনাকে টুল গুলো, আচ্ছা আমি হেল্পারের সাথে মারামারি করব, তাহলে আমার একটা হাতুড়ি নেওয়া লাগবে, না এটা ভালো আইডিয়া না, মারামারির জন্য হাতুড়ি নেওয়াটা, ডোন্ট ট্রাই দিস অ্যাট বাস, ঠিক আছে, এটা কিন্তু নিচে ওয়ার্নিং দিয়ে দিব আমরা। সো মারামারির জন্য টুলস কি, ধরেন ফর এক্সাম্পল আপনি শক্ত করে হাতের মুঠি দিয়ে একটু ঘুষি মারবেন, সো হাত নিয়ে যাইতে হবে বাসে। সো টুল সিলেকশনটা ইম্পর্টেন্ট, যখন যে টুলসটা দরকার তখন ওই টুলসটাই, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টুলসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। মাল্টিপল অপশনস আছে কিন্তু, সো আপনাকে বুঝতে হবে এই কনসেপ্টের জন্য which tool is the most popular one, most convenient one. এবার টুল তো ধরছেন, আর টুলটা ঘুষি তো মারবেন, এখন ঘুষি মারার তো একটা স্টাইল আছে, দেখা গেল যে ঘুষি মারতে গিয়ে নিজেই হাত ভেঙে বসে আছেন, এটা করা যাবে না। তো কোন ভাবে ঘুষি মারলে আপনার হাতটাও ঠিক থাকবে, ওর দাঁত 2-3টা পড়ে যাবে, বুঝতে পারছেন? সো এই টেকনিকটা, হাউ টু ইমপ্লিমেন্ট দ্য কনসেপ্ট ইউজিং দ্যাট টুল, এইটা হচ্ছে থার্ড স্টেপ। দেন নিজে নিজে প্র্যাকটিস, যত প্র্যাকটিস তত ভালো। সো এই জিনিসটা হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসে কনভে করি। আমরা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে নিই, ছোট্ট একটা প্রবলেম, দেন ওই প্রবলেমের থট প্রসেসটা কি, হাউ টু সলভ দোজ প্রবলেম, আমরা এই প্রবলেমটা নিয়ে কিভাবে ব্রেক ডাউন করতেছি, যে মাইন্ডসেটটা, এইটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট স্কিল। হাউ টু সলভ দিস প্রবলেম বাই ব্রেকিং ডাউন ইন্টু মাল্টিপল পার্টস, মাল্টিপল ম্যানেজেবল পার্টস। এবার এই পার্টটাকে কোন টুল দিয়ে সলভ করা যায়, কিভাবে করতে হয়, আচ্ছা শিখি। এই পার্টটাকে অন্য আরেকটা টুল দিয়ে ভালোভাবে সলভ করা যায়, তাহলে এটা শিখি। সো অ্যাট দ্য এন্ড আপনি একটা কনসেপ্টটাকে কনক্রিট ভাবে শিখতেছেন বাই ইউজিং টুলস। আপনি যদি এটা করেন, টুলস শিখে কনসেপ্ট ধরবো, হবে না, কারণ একটা টুলস মাল্টিপল ওয়েতে ইউজ করা যায়, ঠিক আছে, মাল্টিপল অ্যাপ্লিকেশনস আছে সেম টুলের। এই যে ম্যাসিভ টুল, একটা ধরে শুরু করলেন যা খুশি সব, তাহলে কিন্তু জীবনে এই লার্নিং শেষ হবে না, ঠিক আছে, লাইফ টাইম শুধু শিখে যাইতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার কোন কনসেপ্টটা দরকার, এই কনসেপ্টের জন্য ওই টুলের কতটুকু জানা দরকার। আমার কিন্তু সবকিছু জানা থাকা দরকার নাই ওই টুলের, বাট এই কনসেপ্টের জন্য অনলি দ্য নেসেসারি পার্ট আমাকে শিখতে হবে। সো আমাদের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলাই হচ্ছে অ্যাকোমোডেট করার চেষ্টা করি, সো দ্যাট আমার কনসেপ্টটা বারবার রিইটারেট করার কারণে কনসেপ্ট এবং টুল তখন একটা ইউনিট হিসেবে কাজ করে, তখন আমাদের টুলসটা হেভি মনে হয় না, মনে হয় যে আসলে কনসেপ্টটাই আমরা শিখতেছি টুল দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই নাকি? ভাইয়া, আপনার ভালো আছেন তো? জি ভাইয়া ভালো আছে। আশিক ভাই গলা শুনে চিনতে পারছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। গ্রেট। সবাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আমি ছোট্ট করে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম নূর সিদ্দিক। আমি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বঙ্গডেভের সিইও। সো বেসিক্যালি একটা ভিশন থেকে আমরা আসলে বঙ্গডেভ ফর্ম করেছি, বাংলাদেশের টেক কমিউনিটিতে হেল্প করার।
তো অ্যাজ পার্ট অফ দিস প্রসেস আপনারা আজকে জয়েন করেছেন। আমি বেসিক্যালি খুবই শর্টলি কথা বলবো 2-3 মিনিট, তারপরে আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন্স থাকলে আই উড বি হ্যাপি টু অ্যান্সার দেম। আপনাদের মাসুম স্যার আছেন। তো বেসিক্যালি যেটা হয়েছে, আমাদের 2025-এ শেষের দিকে থেকে 26-এ এসে কেন অনেক বেশি সিরিয়াস হতে হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে, তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে টেক ইন্ডাস্ট্রি পুরা, মানে এআই পুরা টেক ইন্ডাস্ট্রিটাকে রিশেপ করে দিছে। তো আমি যখন বলতেছি রিশেপ করা, তার মানে কি, ধরেন যে নর্মালি আগে যেটা হতো, আমরা যদি পাইথন রিলেটেড কোনো কিছু বলি, আমরা হয়তো আগে ডেটা সায়েন্স শিখতাম টুকটাক, শিখে চাকরিতে যাইতাম, পরে হয়তো মেশিন লার্নিং নিয়ে ফোকাস করতাম। বাট আমরা ডেটা সায়েন্সের যে জিনিসগুলো শিখছি, মোটামুটি শিখে কয়েক মাস বা কয়েক বছর শিখে টেক ইন্ডাস্ট্রিতে যখন যাচ্ছি, তো আমরা যে কাজগুলো মোটামুটি 4-5 জন করতেছি, এআই সেটা 5 মিনিটে করে দিচ্ছে 2-3 মাসের কাজ। তাহলে প্রবলেম কি হলো? সবাই চিন্তা করতেছে এআই করে দিচ্ছে। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের কি তাহলে আমরা চাকরি পাবো না, বা আমরা চাকরি প্রমোশনের জন্য যাব না, বা স্কিল আপ করবো না? ডেফিনেটলি করব। তো আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে শিখতে হচ্ছে, এটাই হচ্ছে তফাৎ। তো নর্মালি এই কোশ্চেনটা আমি সবসময় পেয়ে থাকি যে ভাইয়া আমাদের প্রিপারেশন কিরকম হওয়া উচিত। তারপর হচ্ছে ভাইয়া আমি তো জব করতেছি অলরেডি, যেমন হচ্ছে আমি ওয়েব ডেভেলপার, আমি কিভাবে তাহলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারি? তারপর হচ্ছে যারা অলরেডি জব করতেছে একটু সিনিয়র লেভেলে যাব কিভাবে? সো অপশনস একটাই, আপনি যদি আগে স্টেপ 1-এ থেকে কিছুদিন এক্সপিরিয়েন্স হয়ে স্টেপ 2-তে আসতেন, 3-তে আসতেন, আপনার এখন এক ধাক্কায় স্টেপ 2-3-তে যেতে হচ্ছে। এটা হচ্ছে তফাৎ। তাহলে যারা স্টেপ 1-এ এখনো পড়ে আছে তাদের জন্য খুবই রিস্ক, তাদের জন্য টাফ হয়ে যাচ্ছে দুনিয়া, এবং গেছে অলরেডি। তার মানে কি, আপনারা আগে যেভাবে চিন্তা করতেন সেখান থেকে এক স্টেপ এগিয়ে লার্নিং হোক, ইনডেপথ নলেজ হোক, তারপর হচ্ছে সিস্টেম সম্পর্কে জানা, এই জিনিসগুলো ভালো মতো জেনে আসতে হবে ভাইয়া। যেহেতু আমি একজন ইন্ডাস্ট্রির মানুষ, তো আমি নিজেও যখন হায়ার করি আমি এইভাবেই হায়ার করি। 2022-23-এও আমরা যাদেরকে হায়ার করতাম এখন তাদের সিভি আর দেখিও না, মানে ওই লেভেলে যারা আছে। কেন দেখি না? কারণ আমাদের এক্সপেকটেশনস বেড়ে গেছে, আর এটা বাড়াইছে কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিচ্ছু করার নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় চলে আসছে। আমি যেটা বললাম, ধরেন যে আমি যদি 5 জন জুনিয়রকে হায়ার করি, 5 জন জুনিয়র আগামী 3 মাস 5 মাসে যেই কাজটা করবে, সকালবেলা এআই টুল নিয়ে বসে মোটামুটি আধা ঘন্টার মধ্যে 1 মগ কফি শেষ করতে করতে আমরা সেই কাজটা করে ফেলতে পারি। তো এখন কথা হচ্ছে ভাই, আপনারাই যদি পারেন তাহলে তো জুনিয়র কি নেবেন না? এখন আমরা যদি জুনিয়র না নেই, এরা আবার সিনিয়র হবে কবে? তাহলে আমি তো একসময় বুড়া হয়ে যাব, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার পাবে কোথায়? দ্যাট ইজ ওয়াই কোম্পানিগুলো স্টিল অনেক বেশি বেশি হায়ার করতেছে, বাট আশা বেড়ে গেছে। মানে আপনার যে আগে নলেজ ছিল যদি 10-এর মধ্যে 5 হইলে আপনি পাইতেন, এখন আপনাকে 8-9 লেভেলে চলে যাইতে হচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো আমি জাস্ট যেহেতু ইন্ডাস্ট্রির মানুষ, আমি রিয়েলিটিটা বলার চেষ্টা করলাম। আপনাদের হয়তো অনেকের অনেক কোশ্চেন্স আছে, তো আমরা চেষ্টা করবো সেগুলো অ্যান্সার দেওয়ার। বাট রিয়েলিটি ইজ দিস ভাইয়া, আজ থেকে 1-2 বছর আগে আপনাদের বড় ভাইরা আপনাদের সাথে যেভাবে পরামর্শ দিত সেভাবে করতো। আই থিঙ্ক আপনাদের বড় ভাইদেরও এখন গল্প চেঞ্জ হয়ে যাবে। সো কারণ আশা বেড়ে গেছে। তো আপনাদেরকে জানতে হবে, টেক ইন্ডাস্ট্রিতে আসতে হইলে, টিকে থাকতে হইলে আপনাকে আগের চেয়ে অনেক বেশি নলেজ নিতে হবে, এবং এটা ফর শিওর, এটা স্কিপ করার কোনো উপায় নাই। সো দ্যাটস প্রিটি মাচ ইট। অনেক বেশি গল্প করারও কিছু নাই। তো আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, উই উড বি হ্যাপি অ্যান্সার দেম। সো দিস ইজ ওপেন ফর ইউ। আর সিভির যেটা কথা বলছিল মাসুম ভাই, তো আমরা সিভিতে না গিয়ে আমি জাস্ট 1 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখেন, আপনি স্টুডেন্ট, 3rd ইয়ারে 4th ইয়ারে যে ইয়ারেই পড়েন, আপনি চাকরি করছেন, আপনি প্রমোশনের জন্য যাবেন, আপনি সুইচ করবেন, আপনি অন্য একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে জবে আসবেন, আইটি জবে, তার 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে সিভি। আপনি জানেন না জানেন কোনো যায় আসে না, প্রথম জিনিসটা হচ্ছে সিভি বা রিজিউমি। কেন? আপনাকে ইন্টারভিউয়ে কল করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা সিভি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আপনার সিভিটা টেক রিক্রুইটাররা 8 থেকে 10 সেকেন্ড সময় পায়। তো আপনার সিভিটা কেমন হতে হবে, ওর মধ্যে কি জিনিস লাগবে, যে জিনিসগুলো দিলে 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে তাদের চোখে পড়বে যে ও না, এটা একটা ভালো ক্যান্ডিডেট। প্রথমত এই জিনিসটা ইম্পর্টেন্ট। সিভির কিছু নিয়ম আছে,
স্টাইল আছে, মানে কালার না, 8 থেকে 10 সেকেন্ডে আপনার রং চং দেখবো নাকি না আপনার কি জিনিস জানেন আপনি সেটা দেখবো। অনেক সময় অনেকে মনে করে ডিজাইন করলে মনে হয় খুব ভালো, ডিজাইন দেখার সময় নাই ভাই কারো। তো ওর সিভির মধ্যে কি চেয়েছে, রিকোয়ারমেন্টস কি, জব রিকোয়ারমেন্টস কি, আপনি কিভাবে দিচ্ছেন, আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন, এটা রিয়েলি ম্যাটার করে। এন্ড দ্যাট ইজ ওয়াই এক্সপার্ট ওপিনিয়ন এখানে ইম্পর্টেন্ট হয়। কারণ হচ্ছে যে আমরা নর্মালি যেটা করি, একটা বন্ধুর কাছ থেকে সিভি নিয়ে আসে ওটা এডিট করে দিয়ে দিলাম। এখন ধরেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ধরেন যে সিভি, তেনামুসা ইঞ্জিনিয়ারের সিভি হলে তো হবে না, টোটালি ডিফারেন্ট একটা সিভি লাগবে। তো আবার ওই সিভির সাথে যে জবে অ্যাপ্লাই করতেছেন ওই জবের কতটুকু রেলিভেন্ট, এটা কি 40% নাকি 80%? 40% হলে আপনারা কি জানেন, ছুড়ে ফেলাই দিবে। ওইটার সাথে যদি 80% ম্যাচ করে আপনাদের সিভিটা রেখে দিবে আপনাদেরকে ইন্টারভিউ কল করার জন্য। চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, ইন্টারভিউতে ডাক পাওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এখনকার জামানায়। তো দ্যাট ইজ ওয়াই সিভি বা রিজিউমি আপনার 1 নাম্বার প্রায়োরিটি, তারপরে আপনার স্কিল আসবে। সিভিতে দেখে নিলে মোটামুটি স্কিলের নামগুলো যদি লেখেন আপনি কি কি পারেন কি কি করেছেন, তারপর হচ্ছে আপনাকে ইন্টারভিউতে কল করা হয়। অবশ্যই গিট অ্যান্ড গিটহাব আছে, তারপর লিঙ্কডইন থেকে আপনার 38% হায়ার করা হয়। অনেক সময় আমাদের অনেকেরই হয়তো লিঙ্কডইন প্রোফাইলে নাই, আপনাদের কাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, ক্যান ইউ রেইজ ইউর হ্যান্ড? এখানে একটা হাত আছে, ওখানে ক্লিক করলে হাত দেখাবে। সবার লিঙ্কডইন আছে? নাই কার কার? আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি হয়তো 2-1 জনের নাই, আবার অনেকেরই হয়তো নাই। এই যে লিঙ্কডইন থেকে যদি আপনার প্রোফাইলটা ভালো না থাকে, লিঙ্কডইন আপডেট না করা থাকে, কিভাবে আপনি নিজেকে লিঙ্কডইনে প্রেজেন্ট করবেন সেটা যদি না থাকে, 37% অপরচুনিটি হারাইলেন। আপনার সিভিটা ভালো না, ওখানে 47% হারাইলেন, আপনার 80% শেষ। 20% এর মধ্যে প্রতি বছর আপনারা 47,000 স্টুডেন্ট বের হন শুধুমাত্র সিএসি পড়ে, আর হচ্ছে 80,000-এর মতো টোটাল টেক নলেজ আলা মানুষ বের হয়। এই 20%-এর মধ্যে 80,000, তার আগের 2-3 বছরের মানুষ আছে, মোটামুটি 3 লাখ মানুষের সাথে আপনি কম্পিটিশন করতেছেন, কিভাবে টিকে থাকবেন? সো শুধুমাত্র স্কিল ডেভেলপ করাও না, তার সাথে আরো 4-5টা জিনিস আছে যেগুলো আপনাদের রেডি রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই যদি কোশ্চেন থাকে কারো, ভাই আমাকে তো জবে ডাকে না, ভাই আমি তো অ্যাপ্লাই করছি 10-20টা ডাকে না, দিজ আর দ্য রিজনস, আর কোনো কারণ নেই ভাই। ওকে মাসুম, আর ইউ গুড? সিভির ব্যাপারটা শেষ এখানে?